বিভিন্ন সমস্যায় তদবির করে 4 মাসে 32 কোটি টাকা আয় করেছেন এই বলে খবর প্রকাশ করেছে। নেতা দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত এই সম্পদ কারো। আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এই যে 24-এর এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে তো প্রচুর টাকার একটা খেলা হয়েছে, সে তো আমরা জানি। আমরা তো আর কেউ নাকে ভাত দিই না, বুঝি প্রচুর টাকার একটা গেম হয়েছে। লক্ষ লক্ষ মার্কিন ডলার বাংলাদেশে ঢুকেছে, তারপর এই নতুন স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। এখন সেগুলো আলাদা প্রশ্ন। আজকের প্রশ্ন হচ্ছে এই যে লক্ষ লক্ষ মার্কিন ডলার, কোটি কোটি বাংলাদেশি টাকা বাংলাদেশে ঢুকেছে, সেগুলো ঢোকার পর কাদের পকেটে সব থেকে বেশি গিয়েছে? কোটি কোটি টাকা আত্মসাৎ করে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই উপদেষ্টা নাহিদ কোটি কোটি টাকা আত্মসাৎ করে পদত্যাগ করছে? এটা কতটুকু সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। উপদেষ্টা নাহিদ কোটি টাকা নিয়ে আত্মসাৎ করছে, এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করছেন কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এটা সত্য নাকি গুজব? আচ্ছা, এই প্রশ্নটা কি আপনাদের মনে কখনো এসেছে যে ভাই 2024-এর এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে তো প্রচুর টাকার একটা খেলা হয়েছে, সে তো আমরা জানি। আমরা তো আর কেউ নাকে ভাত দিই না, বুঝি প্রচুর টাকার একটা গেম হয়েছে। লক্ষ লক্ষ মার্কিন ডলার বাংলাদেশে ঢুকেছে, তারপর এই নতুন স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। এখন সেগুলো আলাদা প্রশ্ন। আজকের প্রশ্ন হচ্ছে এই যে লক্ষ লক্ষ মার্কিন ডলার, কোটি কোটি বাংলাদেশি টাকা বাংলাদেশে ঢুকেছে, সেগুলো ঢোকার পর কাদের পকেটে সব থেকে বেশি গিয়েছে সেটাও মোটামুটি আমরা জানি। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই সমস্ত মহান দেশপ্রেমিকদের পকেটে ঢুকেছে, মোটামুটি আমরা জানি। আর তার আশেপাশে যারা রয়েছে তাদের কাছেও কিছু গিয়েছে, কিন্তু মোটা অংশটা এই সমস্ত ফ্রন্টলাইনে যে দেশপ্রেমিকরা ছিল তাদের পকেটে ঢুকেছে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে প্রধান প্রশ্নটা হচ্ছে ভাই, এই টাকাগুলো নিয়ে তারা কি করেছে? না, ব্যাংকে রাখা তো সম্ভব নয়, যদিও তাদের সরকার, কিন্তু তাদের সরকার হলেও লিগালি এটা তো আর 1-2 লাখ টাকা না ভাই, কোটি কোটি টাকা। এই কোটি কোটি অবৈধ সম্পদ লিগালি কোনোভাবে ব্যাংকে রাখা তো সম্ভব নয়। কিংবা বিশাল একটা ফ্ল্যাট কিনে একটা মাল্টিপ্লেক্স করলাম, বিশাল দামি দামি গাড়ি কিনে ফেললাম, সম্পত্তি বানিয়ে ফেললাম টাকা ইনভেস্ট করে, সেটাও তো সম্ভব নয়। কারণ দেশবাসীর নজরে চলে আসবে যে তুমি কালকে ছিলে রাস্তার ভিখারি, আজকে এত কোটিপতি হলে কি করে, সে তো সম্ভব নয়। তাহলে এই কোটি কোটি টাকা এরা করলোটা কি? কোথায় রেখেছে? মাটির তলায় পুঁতে টুতে রেখেছে রাজা মহারাজাদের মতো? কি করেছে? এই প্রশ্নটা কি কখনো আপনার মনে জিজ্ঞাসা এনেছে? আসুন আজ আপনাদেরকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে এরা টাকাটা নিয়ে আসলে ঠিক কী করেছে। বন্ধুরা, প্রথমে কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে চাই, তারপর ধীরে ধীরে আমি আসছি, সমস্ত বিষয়ে আসছি। আর যা কিছুই আমি এখন আপনাদেরকে দেখাবো আমার ব্যক্তিগত কোনো গুজব না বা মন গড়া কথা না, একটা নিউজ পোর্টালে ছাপা একটা চাঞ্চল্যকর খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথমে এই স্ক্রিনশটগুলো দেখে নিন। এই হচ্ছে নাহিদ ইসলামের অ্যাকাউন্ট। এখন এখানে কত কি আছে না আছে সংখ্যা
সেখানে এখন নজর দেওয়ার দরকার নেই, কারণ আসছি এরপরে সেই জায়গাটায় আসছি যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে। আগে অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলো দেখে নিন। এই হচ্ছে নাহিদ ইসলামের স্ক্রিনশট অ্যাকাউন্টের। এই হচ্ছে আমাদের প্রেস সচিব শফিকুল আলম, তার অ্যাকাউন্টের স্ক্রিনশট। নাম্বারের দিকে নজর দেওয়ার দরকার নেই, আসছি নাম্বারে। এই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার অ্যাকাউন্টের স্ক্রিনশট। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেক দেশপ্রেমিক সার্জিস আলম, তার অ্যাকাউন্টের স্ক্রিনশট। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেক মহান দেশ নায়ক খান তালাত মোহাম্মদ, তার অ্যাকাউন্টের স্ক্রিনশট। এই ভাইয়ের অ্যাকাউন্টের স্ক্রিনশট। এটা সব বিদেশি অ্যাকাউন্ট আসছে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই দ্য এশিয়া পোস্ট নিউজ। এই যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখালাম, এই সমস্ত সেই স্ক্রিনশট। আর এই সংবাদটি ছাপা হয়েছে দ্য এশিয়া পোস্ট নিউজ এই ওয়েবসাইটে, এই সংবাদ মাধ্যমে। আমি এটাকে একবার রিলোড করে নিলাম আপনাদের সামনে, যাতে এই গুজব টুজব না মনে হয়, বা আমি আমার মন গড়া কোনো কথা আপনাদেরকে বলছি দেখাচ্ছি না মনে হয়। এই বারবার রিলোড করছি আপনাদের সামনে, যাতে সমস্ত কিছু একেবারে স্বচ্ছ থাকে। তো এই নিউজ ওয়েবসাইটেই একটি চাঞ্চল্যকর তথ্য এখন আমরা দেখতে পাচ্ছি, যে এই দেশপ্রেমিকরা এই কোটি কোটি টাকা ঠিক আসলে কিভাবে গোপন করে রেখেছে সকলের নজর ছাড়িয়ে। এখানে শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশ এন্ট্রিম গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাকিউজড করাপশন। বন্ধুরা, আমি এই নিউজটাকে বাংলায় আর কি অনুবাদ করে নিয়েছি, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়, আমারও বুঝতে সুবিধা হয়। এখানে শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিটকয়েনে ঘুষ এবং অবৈধ তহবিল লুকিয়ে রাখা হয়েছে। বুঝতে পারলেন? এই যে অ্যাকাউন্টগুলো আপনারা দেখলেন, এগুলো হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট, মানে ক্রিপ্টোকারেন্সি শুনেছেন তো, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট এইগুলো, এই সমস্ত। এবার আপনাদেরকে ওই সংখ্যায় যাওয়ার আগে, কার অ্যাকাউন্টে কত টাকা আছে সেই সংখ্যায় যাওয়ার আগে আপনাদেরকে একটু বোঝাই, ধারণা দিই এই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি এতে টাকা রাখলে ঠিক কী কী সুবিধা আছে, তাহলে জিনিসটা আরও পরিষ্কার করে বুঝতে পারবেন যে তারা কেন এই সমস্ত অ্যাকাউন্টে টাকা রেখেছে। বন্ধুরা, কিছু ডেটা আমি এখানে বের করেছি যে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এর আসলে সুবিধাটা কী। বন্ধুরা, এখানে টাকা রাখার মূল কারণ হচ্ছে গোপনীয়তা। ব্যাংকে টাকা রাখলে বা ক্যাশ রাখলে সেটা সরকারের নজরে পড়ে, কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি গোপন রাখা যায়। বিটকয়েন্টে অ্যাকাউন্ট খুলতে শুধু একটা ইমেল বা ভিপিএনের দরকার পড়ে, আর তাই আসল মালিককে ওই অ্যাকাউন্টের তা সহজে জানা যায় না, কারণ ভিপিএনের মাধ্যমে অ্যাক্সেস করা হয় আর একটা আপনার ইমেলের মাধ্যমে অ্যাক্সেস করা হয়। কে টাকা রেখেছে কিছু জানা যায় না। দ্বিতীয় বিষয়, সরকারের নিয়ন্ত্রণ করা কঠিন। ব্যাংক বা মেল ব্যাংকিং, বিকাশ, নগদ এর মাধ্যমে টাকা রাখলে সরকার সহজেই ফ্রিজ করতে পারে, কিন্তু বাইন্যান্স বা বিটকয়েন সরকার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না। একবার টাকা ক্রিপ্টোতে চলে গেলে সেটা অন্য দেশে সহজে পাঠানো যায় এবং ক্যাশ আউট করা যায়। আচ্ছা, 3 নম্বর সুবিধা, দেশের বাইরে টাকা পাঠানো সহজ। বাংলাদেশ থেকে সরাসরি $1 মিলিয়ন বিদেশে পাঠানো কঠিন, কিন্তু ক্রিপ্টোকারেন্সি অল্প সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পাঠানো যায় কোটি কোটি টাকা। আচ্ছা, 4 নম্বর, লেনদেনের রেকর্ড রাখা কঠিন। ব্যাংকে টাকা রাখলে সব লেনদেনের রেকর্ড থাকে, কোথায় কি কত পাঠানো হচ্ছে, কত নেওয়া হচ্ছে, কিন্তু এতে কোনো রকম রেকর্ড ট্র্যাক করা যায় না। বিটকয়েন ট্রানজ্যাকশান ট্র্যাক করা কঠিন, কারণ এতে ব্যক্তির আসল নাম থাকে না, অর্থাৎ কেউ সহজে প্রমাণ করতে পারবে না যে এই টাকা তাদের, ধরতেই পারবে না, তা প্রমাণ করার বিষয় তো পরবর্তী একটা প্রসঙ্গ।
যারা অবৈধভাবে টাকা উপার্জন করে তারা বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে, কারণ এটি গোপন রাখা সহজ, ট্র্যাক করা কঠিন এবং দেশের বাইরে পাঠানো সহজ। তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন যে কেন তারা বা যে কোনো অবৈধ টাকা যারা নিজে আত্মসাৎ করে তারা কেন বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে। আচ্ছা, এবার আসি মূল প্রসঙ্গে, যে কার অ্যাকাউন্টে ভাই কত টাকা আছে। বন্ধুরা, এই প্রতিবেদন বলছে, তারা যে স্ক্রিনশটগুলো পেয়েছে তারা বলছে, আমাদের সূত্রগুলি সম্প্রতি বিস্ফোরক স্ক্রিনশট এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আরোপিত দুর্নীতির অভিযোগকে চূড়ান্তভাবে প্রমাণ করতে পারে। আমাদের সূত্রগুলি একাধিক স্ক্রিনশট উন্মোচন করেছে যা ইঙ্গিত দেয় যে বেশ কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা মাত্র 6 মাসের মধ্যে লক্ষ লক্ষ ডলার, টাকা নয় কিন্তু, লক্ষ লক্ষ ডলার আয় করেছেন। এবার একে একে প্রত্যেকের অ্যাকাউন্টের বিষয়টা জানুন। প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলম, তিনি আশ্চর্যজনকভাবে 93.06 বিটিসি জমা করেছেন, যা প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার বা 100 কোটি বাংলাদেশি টাকা। বিটিসি মানে বিটকয়েন, 93.06 বিটিসি। এই যে কোথায় তার অ্যাকাউন্টটা, এই যে 93.06 বিটিসি। আর এই 93.06 বিটিসি অর্থ হচ্ছে 100 কোটি বাংলাদেশি টাকা। পরবর্তী নাহিদ ইসলাম, তার বাইন্যান্স ব্যালেন্স 204.64 বিটিসি, যা 220 কোটি বাংলাদেশি টাকা, প্রায় 19 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বলে জানা গিয়েছে। এটা হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কই এই হচ্ছে নাহিদ ইসলাম, 204.64 নাহিদ ইসলাম। আচ্ছা, এরপর আসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি 113টি বিটিসি জমা করেছে, 113 বিটিসি জমা করেছে, যা প্রায় 12 মিলিয়ন মার্কিন ডলারের সমান। বুঝতে পারছেন? এরপর আসে সার্জিস আলম, তিনি কোনো সরকারি পদে অধিষ্ঠিত নন, এটাই সবচেয়ে আশ্চর্যকর। এই নাহিদ ইসলাম প্রেস সচিব, তারপরে এই সজীব ভুঁইয়া, এরা না হয় সরকারে আছে, বুঝতে পারছি কিভাবে এসছে, কিন্তু এরা সরকারের পদেই নেই। কিন্তু তা সত্ত্বেও তার অ্যাকাউন্টে 7.76 মিলিয়ন মার্কিন ডলারের একটি বিস্ময়কর সম্পদ জমা করেছেন। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6 8 10 ফিগারের নাম্বার। আচ্ছা, তারপরে আছেন আমাদের এই ব্যক্তি, এরা এমনি কি রাস্তায় খেলা করেছে? কেন খেলা করেছে? এই যে রাস্তায় পতাকা নেমে খেলা করেছে জানের বাজি রেখে। এই খেলার পিছনে আজকে দেখুন কেন তারা খেলা করেছে। খান তালাওয়াত মোহাম্মদ রফি, সার্জিস আলমের মতো তিনিও কোনো সরকারি পদের অধিকারী নন, তবে পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ভোগ করেন। রাফি 11.09 বিটিসি জমা করেছেন বলে জানা গিয়েছে, যা একজন সাধারণ বাংলাদেশি ছাত্রনেতার জন্য আশ্চর্যজনক পরিমাণ। 11.094 মানে কোটি টাকা। তো সুতরাং এবার বুঝতে পারলেন। এখনও যদি আমার কথার বিশ্বাস না হয়, এই ওয়েবসাইটে এসে এই প্রতিবেদনটি আপনারা একবার নিজের চোখে দর্শন করে নেবেন এবং এর সত্যতা যাচাই করে নেবেন। তো দর্শক, এখন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত। আর পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতা ঠিক কত। সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। নোটিশ দিয়ে ক্ষমতা নেওয়ার ইতিহাস কোনো জায়গায় নাই। কেউ যদি কুসৃষ্টি করে তাহলে সে রাতের বেলা এমনিই করবে, আপনার নোটিশ দেওয়ার দরকারটা কি?
এই সেনাপ্রধান এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে তিনি চাচ্ছেন না যে এ ধরনের কিছু ঘটুক। তিনি এখনো চাচ্ছেন বাংলাদেশ যে নিয়মে আছে চলুক না, দেখি কি করে। অনেক স্পেস কিন্তু আমাদেরকে তারা দিয়েছে। এখন বলবেন যে তারা দেয়ার কে? হ্যাঁ, তারা দেয়ার কে? তারা ছাড়া আপনার দেশ রক্ষা করার বাকি আছে? সারা বাংলাদেশ সবাই মিলে লটর পটর করতে থাকবো, সেনাবাহিনী কি আমার তখন দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না? অন্য অন্য বাহিনী কি আমার জন্য এগিয়ে আসবে না? আমার দেশে আমরা পুলিশ আমাদের বেতনের টাকায় রাখি। কেন রাখি? এজন্যই দেশটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য। অতএব এই শৃঙ্খলাবদ্ধ যারা থাকতে চায় না তারাই সমালোচনা করবে, আর যারা বিশৃঙ্খল জাতি গঠন করতে চায় তারা এলোমেলো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, যেটা আমি কখনোই চাই না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ওই ইচ্ছাটা নেই। তবে ইচ্ছাটা হবে যদি আপনি আমি ব্যর্থ হই, তাহলে সেনাপ্রধান কেন, বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আপনার এই সকল সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দুষ্টামির বিরুদ্ধে গর্জে উঠতেই পারে। সেটা তখনকার পরিবেশ অনুযায়ী হালাল, আপনাকে মেনেই নিতে হবে। আমি তো বারবার বলেছি, আগামীর বাংলাদেশ মিনিমাম 15 বছর বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডানপন্থী, বামপন্থী, যারাই দেশপ্রেমিক, প্রত্যেকের অন্তত একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকা উচিত। ফ্যাসিবাদকে রুখতে আমরা ঐক্যবদ্ধ, আওয়ামী লীগের সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, সকল অপরাধীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের মতো করে কথা বলা বন্ধ করুন, ফ্যাসিস্টদের মতো কথা বলা বন্ধ করুন, অনৈক্য হয় এ ধরনের কাজ করা বন্ধ করুন, ঐক্যের পথে পরিচালিত করুন। দেশপ্রেমিক নাগরিকরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন। এটাই ছিল সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটি বক্তব্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সচেতন নাগরিকদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আমরা এই বক্তব্যকে কেউ পজিটিভলি নিচ্ছি, কেউ আবার ভিন্নভাবে নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করছি। এক বাক্যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সমগ্র বাংলাদেশে। কিন্তু আমরা এই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্যের, এই কঠোরতম বক্তব্যের পূর্বে আমরা নিজেরা নিজেদের আত্মসমালোচনা কয়েকবার করেছি কিনা সেটা আজকের ভাবা উচিত। বাংলাদেশে গত প্রায় 7 মাসের অধিক সময় হয়ে গিয়েছে এই সরকার ক্ষমতায় আছে। শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট স্বৈরশাসককে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছে, বিতাড়িত করেছে। এই শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাংলাদেশের সমগ্র মানুষ সম্পৃক্ত হয়েছিল। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সিপাহী জনতা, ছাত্র জনতা সবাই মিলে এই ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। কিন্তু পতন ঘটানোর পরে আমরা কি দেখলাম বাংলাদেশে? আমরা আমাদের মধ্যে পূর্বের অন্ততপক্ষে যতটুকু সুসম্পর্ক ছিল একে অপরের সাথে, সেই সম্পর্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম প্রতিনিয়ত। আমরা আমাদের সম্পর্কগুলোকে ধ্বংস করতেছিলাম। অনৈক্যের বীজ বপন করতে করতে এমন পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগ যে ভাষায় বিরোধী দলকে ঘায়েল করত, আওয়ামী লীগ যে ভাষায় একে অপরকে দমন করত, ঠিক একই স্টাইলে আমাদের কোনো কোনো রাজনীতিবিদরা বক্তব্য দিয়ে ঘায়েল করা শুরু করলো। যেমন আমি তীব্র ভাষায় আপনাদেরকে প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আমরা আওয়ামী লীগের সময় দেখতাম মাহফিল বন্ধ হতো। মাহফিলগুলোর মধ্যে গিয়ে কোনো একজন দুষ্কৃতিকারী আওয়ামী লীগের লোক একজন ওয়াইজিনের দাড়ি টেনে ধরতো, মাইক টেনে ধরতো, ওয়াজ করতে নিষেধ করতো, বলতো আপনি দলীয় কথা বলবেন না। তখন কিন্তু এই দেশের সবাই মিলে তার প্রতিবাদ করত। আমরা কিন্তু এই 5ই আগস্টের পরে কোনো কোনো ব্যক্তিকে এমনও দেখেছি, সে বাংলাদেশের বড় রাজনৈতিক সংগঠনের নাম লাগিয়ে তারপরে এই মাহফিলগুলোতে আক্রমণ করেছে, ওয়াইজিনদের উপরে আক্রমণ করেছে। শুধু কি আমরা তাই দেখেছি? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই শেখ হাসিনার, পতিত হাসিনার যে শব্দচয়নের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, পতন হয়েছে, পালিয়ে গিয়েছে, সেই একই শব্দচয়ন করে এদেশের মানুষের উপরে বিভিন্নভাবে আবার নতুন করে যুদ্ধাপরাধী তকমা, রাজনৈতিকভাবে তাদেরকে ঘায়েল করার জন্য বিভিন্ন নামে ডাকা শুরু করলো। তাদেরকে বলল আবার বিচার করা হবে, আগামীর
যদি সংসদ নতুন করে আসে। আবার একদল আর এক দলকে চোর ডাকাত বিভিন্ন ধরনের উপমা দিতে দিতে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে এখন আর কারোর সাথে কোনো সম্পর্কই নেই। তো বাংলাদেশ 5ই আগস্টের পরে এইরকম অসৌজন্যমূলক একটি পরিস্থিতি তৈরি হবে, সেটা আমাদের মতো যারা রাজনৈতিক সচেতন নেতাকর্মী রয়েছি আমরা কখনোই কামনা করি নাই। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে, যেখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গঠন করব। আমরা দেখলাম এই বাংলাদেশে গত 8 মাসে কিছু কিছু ব্যক্তি এমনভাবে দলের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবকে বিস্তার ঘটাতে গিয়ে তারা সমাজের কোনো জায়গা বাকি রাখে নাই যেখানে তাকে চাঁদা না উঠাতে হবে, কিংবা টেন্ডারবাজি না করতে হবে, কিংবা ওখানে ইনভলভ না হতে হবে। সর্বশেষ যে করুণ দৃশ্যটা গত 2 দিন আগেও দেখলাম, তরমুজের দোকানদারের তরমুজের উপরে আক্রমণ, বাজারে আপনার হলুদ কাপড় পেঁচিয়ে গামছা পেঁচিয়ে মিছিল করতে গিয়ে যুবদলের এক নেতার আস্ফালন এবং সেখানে মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়া। যদিও তাকে বহিষ্কার করা হয়েছে এবং এ ধরনের সকল অপরাধের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককেই বিএনপি বহিষ্কার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে অপকর্মগুলো শুরু হওয়া এবং বাংলাদেশে আমাদের মধ্যে অনৈক্য বিস্তার হওয়া, আজকের এই সেনাপ্রধানের বক্তব্যটা সেই জায়গাটা কি মিন করে। সেনাপ্রধান এটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের এই পরিস্থিতি যদি হতে থাকে, চলতে থাকে, তাহলে আমার এই সোনার বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে যাবে। আপনারা যদি এটাকে ব্যর্থ হন, তাহলে এই বাংলাদেশটা আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আর হুমকির মুখে পড়লে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা পরে বলতে পারবেন না আমি কেন সতর্ক করলাম না। তার মানে এখানে অনেক বড় একটি ইঙ্গিত বহন করে। আমরা যারা মনে মনে কলা খাই, মনে মনে স্বপ্নে স্বপ্নে বিভিন্ন সময় ক্ষমতায় চলে যাই, রাজনৈতিক জায়গাগুলোতে নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করি, আমরা কখনো কি ভেবে দেখেছি যে আপনি আপনার দুর্বলতার পথ খোলা রেখে আপনি অন্যের মাধ্যমে সাহায্য কামনা কেন করেন? বাংলাদেশে আপনার আপন কেন হতে যাবে সবাই? আপনি কেন ভাবছেন যে আপনাকে আমাকে কেউ না কেউ চেপে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে কিংবা আমাকে সাহায্য করবে? পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাই যে এনিমি ছাড়া আপনার কোনোদিন আপনি উঠতে পারবেন না। আপনার আশেপাশে সব এনিমি থাকবে, শত্রু ভরপুর থাকবে, আপনার দোষ ত্রুটি ধরার জন্যই বসা থাকবে। ধরে নিন 5 তারিখ আপনার দৃষ্টিকোণ থেকে, অনেকের দৃষ্টিকোণ থেকে, যে বাংলাদেশ সেনাবাহিনী বাধ্য হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাধ্য না হলে সে দাঁড়াবে কেন? 5 তারিখের আগ পর্যন্ত আমি এমন কোনো পরিবেশ তৈরি করতে পারি নাই যেই পরিবেশের কারণে আমাকে সেনাবাহিনী থেকে শুরু করে কোনো বাহিনী আমাকে সাহায্য করবে। কারণ তার কাছে তখন রিস্ক ছিল, তার চাকরি, তার দেশ, তার যে কমিটমেন্ট সরকারের সাথে, দেশের সাথে, সেটা। যখন পরিস্থিতি এমন অবস্থায় হয়েছে, যখন তারা বুঝতে পেরেছে যে না, এইবার জনগণের সাথে থাকলে সত্যি জনগণের বিজয় অর্জিত হবে, তখনই তারা কিন্তু আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। এটাই নিয়ম। ইতিহাসকে তো আর অস্বীকার করতে পারবেন না। সবগুলো জায়গার আপনার পূর্বের ইতিহাস দেখেন, একই নিয়মে সব প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগ বাড়িয়ে কোনো সরকারি কর্মকর্তা, অফিসাররা অতিরঞ্জিত কখনোই আসে না। হ্যাঁ, যদি কেউ এসে থাকতো, শেখ হাসিনার আমলে অনেকে এরকম করেছে। যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিল, রাস্তায় নেমেছে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে পর্যন্ত বাংলাদেশের একটি গোষ্ঠী আলোচনাও করেছে যে সরকারি চাকরি করে তারা কেন নামলো। আমি আজকের এই কথা থেকে এটা বুঝাতে চাই যে আমরা যখন পরিস্থিতি তৈরি করতে পেরেছি, তখনই কিন্তু তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের এই সেনাবাহিনী আপনার আমার বাধ্য হয়ে হোক, যেভাবেই হোক, সে আপনাকে সাহায্য করেছে। সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, এটা স্পষ্ট। এটার মধ্যে তো অসৌন্দর্যের কিছু নাই। বাংলাদেশে সবাই সবার আত্মীয়। এখানে আমার আত্মীয় আপনি, আপনার আত্মীয় আমি, আমার আত্মীয় আওয়ামী লীগ আছে, জামাত আছে, চরমনাই আছে, আপনার আত্মীয় তাই আছে। আত্মীয়তার বলে সেনাপ্রধান আমাকে সাহায্য করে নাই। আমি বিশ্বাস করি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি সাহায্য করেছেন। আত্মীয়তার জায়গাটাকেও ভুলে গিয়ে তিনি চিন্তা করেছেন রাষ্ট্রের কল্যাণে। কিন্তু তিনি যখন দেখছেন
যে রাষ্ট্রের কল্যাণে যাদেরকে সাহায্য করছি তারা আবার একে অপরে কামড়াকামড়িতে ব্যস্ত, তো তিনি কি সেটা বলবেন না? তিনি কি আপনাকে সতর্ক করবেন না যে এরকম তো চলতে পারে না একটা রাষ্ট্র? আপনি এখন অপরাধ সংগঠিত হওয়া এই জায়গাটায় অপরাধ যদি বন্ধ করতে না পারেন, আপনি তো দোষ চাপিয়ে দিয়ে লাভ নেই, বরং সেনাপ্রধানের এই বক্তব্যটাকে পজিটিভলি নেওয়ার শত শত রাস্তা আছে। প্রথম বক্তব্য হচ্ছে, সেনাপ্রধান কিন্তু স্পষ্ট করে বলেছে, আমি ক্ষমতা ধরে রাখতে চাই না, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে আমরা রাষ্ট্রের নিরাপত্তা দিতে চাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার আসে। মেসেজ তো ক্লিয়ার। এখন নির্বাচিত সরকার আসা পর্যন্ত আপনি ধৈর্য ধরবেন না? নির্বাচিত সরকার আসার আগেই আপনাকে সবকিছু খেয়ে দিয়ে একেবারে হৃষ্টপুষ্ট হয়ে যেতে হবে? নির্বাচিত সরকার আসার আগেই আমাদের ভিতরে অনৈক্য তৈরি করে এমন মাত্রা তৈরি করতে হবে যে আমরা এখন শত্রুতে রূপান্তরিত হয়ে গেলাম? বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে, অন্য দলের বিরুদ্ধে কি হচ্ছে এগুলা? তো এই যদি হয় আমার চরিত্র, আপনার চরিত্র, তাহলে সেই দেশে তো সেনাপ্রধান এ ধরনের কঠোর বক্তব্য রাখবেই। সেনাপ্রধান যে কঠোর বক্তব্য রেখেছেন, এই কঠোর বক্তব্যের মধ্য থেকে বাংলার মানুষের একটি দিক নিদর্শন রয়েছে। আপনি ঠিক হন, ঠিক না হলে তো এরকম জঙ্গলপনা বাংলাদেশে আমিও করতে দিব না। আমি কি চাবো নাকি যে এটা একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হোক? আমি কি চাবো নাকি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকুক? আমি কি চাবো নাকি যে বাংলাদেশের মানুষের তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জায়গাগুলো অনিশ্চিত জায়গায় পড়ুক? কোনোদিন চাবো না। তাতে আমার দল কিংবা আমার আদর্শ বিদ্বেষীও যদি কেউ এই দেশটাকে শান্ত রাখে, সেখানেই জনগণ তখন সমর্থন জানাবে। কারণ আপনি যা চান না সেই মানুষটাও যদি আপনার কল্যাণ করে, আর আপনি যা চান সেই মানুষটা যদি আপনাকে কল্যাণ কিছু না দিতে পারে, তো মানুষ তো তখন ওই অকল্যাণের মানুষটাকেও বেছে নিতে বাধ্য হবে। এখানে অনেক কিছু আপনার জন্য টার্মস রয়েছে, মনে রাখবেন। আপনি যদি বারবার মনে করার চেষ্টা করেন যে তাদের ভিন্ন কোনো পলিসি আছে, হ্যাঁ, ভিন্ন পলিসি সবারই আছে। এদেশে কোনো মানুষ কোনো পলিসি ছাড়া আসে না। এদেশে কোনো মানুষ কোনো আদর্শের, নিজের একটা আদর্শ বিশ্বাস করা ছাড়া থাকে না। এদেশের প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দলের প্রতি সমর্থন পুষ্ট, কোনো না কোনো রাষ্ট্রের প্রতি সমর্থন পুষ্ট, কোনো না কোনো কাজের প্রতি সমর্থন পুষ্ট। অতএব এটা দোষের কিছু না। দোষ আমারটা খুঁজে বের করতে হবে যে আমি কেন অ্যাডাপ্ট হতে পারছি না নতুন সমাজের সাথে, নব্য বাংলাদেশের সাথে, নতুন ইতিহাসের সাথে। আমি কেন অ্যাডজাস্ট হতে পারছি না? আমি কেন সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ বন্ধ করতে পারছি না? আমি কেন অনৈক্য বন্ধ করে ঐক্য তৈরি করতে পারছি না? আমাকে সেটা চিন্তা করতে হবে। আমাকে সেনাপ্রধান কি করতে পেরেছে, কি করতে পারে না, সেই চিন্তা করে ঘুম নষ্ট করে আরেকটি ক্যাচাল সৃষ্টি করার কোনো মানই এই বাংলাদেশে নেই। আমি এই কথাগুলো কেন বলছি? আমাদের সমাজে অনেক মানুষ আছে, কথা বলি অনলাইনে, অফলাইনে, আমরা মিছিল করি, মিটিং করি, কিন্তু আমাদের কোনো গোল সেট করা থাকে না। এটার উদ্দেশ্য কি, এটার আউটকাম কি আসবে, সেটা আমাদের কারো হাতে নাই। আমরা বলি, কিন্তু এটার আউটকাম কি? বাংলাদেশের মানুষকে তো আপনি সাগরের মধ্যে ভাসিয়ে দিয়ে দেশটাকে চালাতে পারবেন না। এই দেশের মানুষ আমাদের জাতীয় সম্পদ। আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি। এদেশে যেমন একটি দেশটাকে গঠন করতে গেলে মানুষের সম্মিলিত প্রয়াসে অনেক বিপ্লব সাধিত করা সম্ভব, আবার এই দেশটাকে সামান্য কোনো ত্রুটির মধ্যে ফেলে একটা গ্যাঞ্জামে ফেলিয়ে দিয়ে গৃহযুদ্ধ বাজানো সম্ভব। কারণ এত মানুষ, বিভিন্ন নানা মতের নানা মানুষ, নানা সংঘাত, নানা ইকুয়েশন, এগুলোকে মাথায় রেখেই রাজনীতিবিদদের পথ চলা উচিত। অনলাইন অ্যাক্টিভিস্টদের কথা বলা উচিত। রাজনৈতিক সচেতন মানুষদের রাজনীতিতে মানুষকে সচেতনতা তৈরি করা উচিত। না হয় এদেশ আগামী দিনে গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি সেনাপ্রধানের এই বক্তব্যকে খুবই পজিটিভলি দেখি। তিনি কঠোর ভাষায় বলেছেন। এখন যদি আপনি না বোঝেন, এখনো যদি আপনি অন্যায় করতেই থাকেন, এরপরে সেনাবাহিনীর প্রধানের সাহায্য কামনা করবেন, সেটা ভুল। সেটা ভুল। আমি তো সবসময় মনে করি বাংলাদেশের গত 16 বছরে
মাদ্রাসার দিকে তাকান, পীর সাহেবের দিকে তাকান, রাজনৈতিক দল নেতাকর্মীর দিকে তাকান, স্কুল কলেজ অফিস আদালতের দিকে তাকান, চতুর্দিকে শুধু দেখবেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কোনো মানুষ ছিল? এখন মানুষটা আওয়ামী লীগ না হইলেও আওয়ামী লীগ, আর হইলেও আওয়ামী লীগ, এই ছিল পরিবেশ। অতএব সেখান থেকে শুধুমাত্র এখন অপরাধীকে বিচার করা ছাড়া সমগ্র মানুষকে নিয়ে টানা হেঁচড়া করে দেশের মধ্যে সংঘাত তৈরি করার মানে এই যে একটা প্রবণতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সবাইকে নিয়ে কম বেশি কাজ করতে হবে, সবাইকে কাছে টানে নিতে হবে, কিন্তু শুধুমাত্র অপরাধ যারা করেছে, সে আর্মির ছদ্মবেশে হোক, পুলিশের ছদ্মবেশে হোক, কিংবা ভিন্ন কোনো সংস্থার ছদ্মবেশে হোক, তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার করতে হবে। এটাই আমারও চাওয়া। তার সেনাপ্রধান কিন্তু ওটাই তার বক্তব্যে বুঝিয়েছেন। কিন্তু সমগ্র বাহিনীকে, সমগ্র বিপ্লবকে, সমগ্র জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করে, সন্দেহ তৈরি করে দিয়ে একজন আর একজনের পিছনে একটার পর একটা লেগে থাকলে এ দেশ তো গঠন হবে না। আপনিই তো আবার একজনের পিছনে লেগে থাকলে সুপারিশ তো আপনিই করে আসবেন। বাংলাদেশের বর্ডার থেকে যারা পার হয়ে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, আপনাদেরকে টাকা পয়সা দিয়েই তো আবার অনেকে পার হয়ে যাচ্ছে। আমাদের নেতাকর্মীদের বাসার মধ্যেই তো অনেকে লুকায়িত আছে, আমাদের দেশের সংস্থাদের সাহায্যেই তো অনেকে অনেক জায়গায় গিয়েছে। অতএব আমরাই কিন্তু আবার ওই শেষ প্রান্তে গিয়ে যাদেরকে নিষিদ্ধ করতে বলি কিংবা যাদের অপরাধগুলোকে বিচার করতে বলি, তাদেরকে আমরাই আবার শেল্টার দেই। এই বাঙালি জাতি, অনেক বড় ইতিহাস আমাদের কিন্তু আসলেই আমাদের এই রুচির মধ্যে পরিবর্তন আছে প্রতি 3 মাস পর পর। আমি এই কথাগুলো কেন বললাম? আমি বললাম যে আমরা আমাকে আগে সংশোধন করি, আমরা আমার দলকে আগে সংশোধন করি, আমরা আমার চেতনাকে আগে ফিরিয়ে নিয়ে আসি, তারপরে দেশটাকে নিয়ে আমরা এগিয়ে যাই। আমি তো বারবার বলেছি, আগামীর বাংলাদেশ মিনিমাম 15 বছর বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডানপন্থী, বামপন্থী, যারাই দেশপ্রেমিক, প্রত্যেকের অন্তত একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকা উচিত। ফ্যাসিবাদকে রুখতে আমরা ঐক্যবদ্ধ, আওয়ামী লীগের সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, সকল অপরাধীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আর বাকি সবাই আমার জায়গা থেকে আমি আমার আদর্শ প্রচার করে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করব। সময় বলে দিবে কে কাকে পছন্দ করবে। এদেশের জনগণ যদি বিএনপিকে পছন্দ করে, আপনার আমার রাইট নেই বন্ধ করার। এদেশের জনগণ যদি জামাতকে পছন্দ করে, আপনার আমার রাইট নেই তাকে বন্ধ করার। এদেশের জনগণ যদি অন্য আর কাউকে পছন্দ করে, সেটা তাদের রুচির ব্যাপার, সেই পছন্দ পর্যন্ত সময় দিন। কিন্তু আওয়ামী লীগের মতো করে কথা বলা বন্ধ করুন, ফ্যাসিস্টদের মতো কথা বলা বন্ধ করুন, অনৈক্য হয় এ ধরনের কাজ করা বন্ধ করুন, ঐক্যের পথে পরিচালিত করুন। দেশপ্রেমিক নাগরিকরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন। এটাই ছিল সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধানের এই বক্তব্য থেকে শিক্ষা অর্জন করে তারপরেই আমাদের পথ চলা উচিত। শোনেন, যদি কোনো সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। নোটিশ দিয়ে ক্ষমতা নেওয়ার ইতিহাস কোনো জায়গায় নাই। কেউ যদি কুসৃষ্টি করে তাহলে সে রাতের বেলা এমনিই করবে, আপনার নোটিশ দেওয়ার দরকারটা কি? এই সেনাপ্রধান এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে তিনি চাচ্ছেন না যে এ ধরনের কিছু ঘটুক। তিনি এখনো চাচ্ছেন বাংলাদেশ যে নিয়মে আছে চলুক না, দেখি কি করে। অনেক স্পেস কিন্তু আমাদেরকে তারা দিয়েছে। এখন বলবেন যে তারা দেয়ার কে? হ্যাঁ, তারা দেয়ার কে? তারা ছাড়া আপনার দেশ রক্ষা করার বাকি আছে? সারা বাংলাদেশ সবাই মিলে লটর পটর করতে থাকবো, সেনাবাহিনী কি আমার তখন দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না? অন্য অন্য বাহিনী কি আমার জন্য এগিয়ে আসবে না? আমার দেশে আমরা পুলিশ আমাদের বেতনের টাকায় রাখি। কেন রাখি? এজন্যই দেশটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য। অতএব এই শৃঙ্খলাবদ্ধ যারা থাকতে চায় না তারাই সমালোচনা করবে, আর যারা বিশৃঙ্খল জাতি গঠন করতে চায় তারা এলোমেলো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, যেটা আমি কখনোই চাই না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ওই ইচ্ছাটা নেই। তবে ইচ্ছাটা হবে যদি আপনি আমি ব্যর্থ হই, তাহলে সেনাপ্রধান কেন, বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আপনার এই সকল সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দুষ্টামির বিরুদ্ধে গর্জে উঠতেই পারে। সেটা তখনকার পরিবেশ অনুযায়ী হালাল, আপনাকে মেনেই নিতে হবে। অতএব আসুন
সেনাপ্রধানের বক্তব্যকে পজিটিভলি জাতির কাছে উপস্থাপন করে দেশ ও জাতির কল্যাণে আমরা এগিয়ে যাই। আগামীর বাংলাদেশ গঠন করার জন্য প্রত্যেকে যার যার দলের মধ্যে সংস্কার সাধিত করি, দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যাই, সাহায্য করি এবং সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যত বেশি আওয়াজ তুলি, আমরা কি ততটা আমার দল। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ এবং যা যা দেখতেছেন সব কিছু দেখতেছেন পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, এই চ্যানেলটি সবসময় সত্য প্রচার করে থাকে, আপনারা ইতিমধ্যে সেটা জানেন। আজকের ভিডিওটা যে টপিকটা ছিল বা যে বিষয়টা বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে, সে বিষয়টা হচ্ছে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এবার গোপনেভাবে পদত্যাগ করলেন। গোপনীয় বলতে কি প্রকাশ্যেই, কিন্তু কোটি কোটি টাকা গোপনে নিয়ে প্রকাশ্যে আত্মসাৎ করলেন উপদেষ্টা নাহিদ। এমন একটা নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু টোটালি একটা গুজব এবং ফেক। দয়া করে আপনারা ফেক এবং গুজবে কান দেবেন না। সম্পূর্ণ নিউজটি দেখার পরে আপনারা একটা সুন্দর মতামত দিয়ে একটি কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন যে উপদেষ্টা নাহিদ কোনো টাকা নিয়ে পদত্যাগ করে না। এটা একটা গুজব এবং ফেক নিউজ। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। তো বন্ধুরা, এই উপদেষ্টা নাহিদ কেন পদত্যাগ করছে তা কিন্তু আপনারা ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন। এই বিষয় নিয়ে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং বেশ কয়েকটি বক্তব্য দিয়েছে, যেগুলো বর্তমান সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এবং ভাইরাল হয়ে চলতেছে। বিশেষ করে সার্জিস আলম যে বিষয়গুলো তুলে ধরেছেন যে 28 ফেব্রুয়ারি 2025 মানে সামনেই আর মাত্র 2 দিন আছে, সেই 2 দিন পরে কিন্তু এই ছাত্র সমন্বয়কদের নতুন একটি দল গঠন করা হবে। সেই নতুন দলের কিন্তু নামকরণ করা হয়েছে অলরেডি, কিন্তু এখন পর্যন্ত সেই নামটি প্রকাশ করা হয়নি বাংলাদেশে। যদিও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, তবে এই বিষয়ে সার্জিস আলম এমন কিছু ধারণা দিয়েছে যে 28 ফেব্রুয়ারি আমরা এই আমাদের বাংলাদেশের নতুন যে দল করেছি সেই দলের যে নামকরণ হবে সেটা কিন্তু 28 তারিখেই প্রমাণিত হয়ে যাবে। সেই কি নাম দিয়েছে বা কি কি করতেছে, নতুন দলের কে নেতৃত্ব দেবে। তো বন্ধুরা, এদিকে আবার অনেকেই বলতেছে নতুন দলের যে ছাত্র সমন্বয়ক যে নতুন দল গঠন করতেছে, এই নতুন দলের নাকি প্রধানমন্ত্রী হবেন এই যে পদত্যাগ করছে সমন্বয়ক, যে পদত্যাগ করছে নাহিদ, তিনি নাকি নতুন দলের একটি প্রধানমন্ত্রী হবেন। এমন একটি নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে কম বেশি দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে যদি আমরা বিস্তারিত বলতে চাই, বিস্তারিত কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা মনে করবেন যে এত বড় বড় ভিডিও বানান কেন সাকিব ভাই। সেক্ষেত্রে আমাদের পক্ষে ছোটো ভিডিও বানিয়ে আপনাদের সংক্ষিপ্ত কিছু করে আমরা মিথ্যা কোনো গুজব প্রচার করতে চাই না। ইতিমধ্যে আপনারা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন এবং ভালোভাবে জানেন যে আমাদের চ্যানেল থেকে যারা যারা এই ভিডিও দেখেন তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমরা সত্যটা কীরকম প্রকাশ করি। বিশেষ করে ভিডিও লাস্টে আমাদের যে মেসেজটি থাকে সেই মেসেজটি আপনারা দেখে কিন্তু ইতিমধ্যে আপনারা মানে বিশেষ করে সত্যটা কি সেটা কিন্তু জানতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আমি বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব আজকের ইন্ড স্ক্রিনে। আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই আশা করি। ধন্যবাদ।